ছাত্রদেরকে পুরোপুরি মাঠ থেকে সরিয়ে দিতে হবে। মাস্তানি করার জায়গা এটা না। বিভিন্ন জেলায় জেলায় মারামারি হচ্ছে, তখন তারা জবাব দিচ্ছে কিসের পুলিশ, দেশ চালাই আমরা, দেশ চালায় ছাত্ররা। কিছু কিছু ছাত্র মাস্তানি করতেছে, ইতিমধ্যে গুন্ডামি শুরু করে দিয়েছে। তারা আদতে আচারে ব্যবহারে ভদ্র হইতে পারে, এটা বোধহয় অতি বাড়াবাড়ি এবং এটা অনাকাঙ্ক্ষিত। পরিবর্তন করতে এগুলোর কোনো বিকল্প নাই। কিন্তু বিভিন্ন জেলায় জেলায় প্রোগ্রাম বন্ধ হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছেন 5 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময় সভা পণ্ড হয়ে গেছে। আপনি যদি এই কারণটার জন্য আপনি 5 জনকে অ্যারেস্ট করে রাখতেন, সেই কারণে এই কাজগুলো তাদেরকে করতে হবে, কিন্তু সেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব করতে হবে, তা না হলে বিভ্রান্তির সৃষ্টি হবে। দল যদি করেন যে নিজেরা লুটে পাটে খাওয়ার জন্য, তাহলে মনে করবো যে ওইখানে বিএনপিতে ফেরেস্তার দল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, প্রয়োজনে আবারও রাজপথে নামব। কোনো অপশক্তিতে কোনোভাবে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের যে স্পিরিট, যেই রাজনৈতিক দলগুলো কিছুদিন আগে বলতেছিল যে ছাত্র সমাজের জন্য আমরা মুক্তি পেয়েছি, বাংলাদেশ থেকে একটা ফ্যাসিবাদ সরকার পালিয়েছে, বাংলাদেশটা একটা স্বাধীনতা অর্জন করেছে, সেই ছাত্র সমাজকে আজকে দোষারোপ করা হচ্ছে, সেই ছাত্র সমাজকে আজকে গুন্ডা বলা হচ্ছে। বর্তমান বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রধান একটা শত্রু হচ্ছে ছাত্র সমাজ। বর্তমান ছাত্র সমাজকে কেউ সহ্য করতে পারতেছে না, কারণটা হয়তো আপনাদের সকলেরই জানা। কিন্তু দর্শক, আপনাদের কাছে প্রশ্ন রইল, ছাত্র সমাজ বর্তমান যে কাজকর্মগুলো করতেছে সেই কাজকর্মগুলোকে ঠিক করতেছে নাকি ভুল করতেছে? হ্যাঁ দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কয়েকটি ভিডিও ফুটেজ দেখাতে যাচ্ছি, যেই ভিডিও ফুটেজগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ছাত্র সমাজের উপর বর্তমান সময়ের রাজনৈতিক দলগুলো কতটা খেপা। বর্তমান সময়ের রাজনৈতিক দলগুলো এরা চাচ্ছে যে ছাত্র সমাজ আর কোনো বাড়াবাড়ি না করুক। ছাত্র সমাজ যুদ্ধ করে দেশটাকে আমাদের হাতে তুলে দিছে, এখন দেশটাকে আমরা দেখব, দেশটা কোন দিকে যাক না যাক সেই বিষয়টা আমরা ভাববো। কিন্তু দর্শক, ছাত্র সমাজ কি এই বিষয়টি এত সহজে মেনে নেবে? দর্শক, বর্তমান বাংলাদেশে দুটি দল হয়ে গেছে, একটি হচ্ছে ছাত্র সমাজ আর একটি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। এই দল দুটির মধ্যে বর্তমান সময়ে যে কি কি চলতেছে সেই বিষয়টা হয়তো আপনারা পরোক্ষভাবে দেখতে পাচ্ছেন। কিন্তু দর্শক, আজকের ভিডিওতে আমি কয়েকজন রাজনৈতিক দলের বক্তব্য শোনাবো, আপনারা বক্তব্যগুলো শুনে আপনাদের নিজেদের মন্তব্য প্রকাশ করবেন। কারা ঠিক পথে আছে, কারা ঠিক কথা বলতেছে, রাজনৈতিক দলগুলো ঠিক কথা বলতেছে নাকি ছাত্র সমাজ যে কাজকর্মগুলো করতেছে সেটি ঠিক হচ্ছে? সো আমরা এই ভিডিও ফুটেজগুলো একটু দেখে নেব। বর্তমান কর্মকাণ্ডে বিশেষ করে বিভিন্ন পদ পদবী প্রতিষ্ঠানের প্রধানদেরকে পদচ্যুত করার ক্ষেত্রে ছাত্ররা একটা ভূমিকা রাখছে, যে কেউ চাইলে যে কারো নামে মামলা করে দিচ্ছে। তো এই যে একটা বিশৃঙ্খল অবস্থা দেখতে পাচ্ছেন, যারা ছাত্ররাও কোনো কোনো ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে, আপনারা দেখেছেন ঢাকা মেডিকেল কলেজে, সেখানেও হামলা হয়েছে। এই বিষয়টিকে আপনাদের দলগতভাবে কিভাবে দেখছেন? ছাত্রদেরকে পুরোপুরি মাঠ থেকে সরিয়ে দিতে হবে। মাস্তানি করার জায়গা এটা না। আপনি হাসপাতালে যাবেন, একজন ডাক্তারকে ভালো লাগলো না, তার উপর হামলা করবেন, ফাজলামি নাকি এটা? ছাত্ররা আন্দোলন করেছে, আমরাও তো ছাত্র ছিলাম, এখনো ছাত্র আছি মানে কি, আমি পড়াশোনা করতেছি, আমি পাশাপাশি জাতীয় রাজনীতিতে আমি অংশ নিয়েছি। তো কিছু কিছু ছাত্র মাস্তানি করতেছে, ইতিমধ্যে গুন্ডামি শুরু করে দিয়েছে, বিভিন্ন অফিস আদালতে যাচ্ছে, শিক্ষককে টেনে হেসড়ে নামাচ্ছে। আরে ভাই, শিক্ষককে ভালো না লাগলে আপনি মানববন্ধন করেন, প্রতিবাদ করেন, কিন্তু শিক্ষকের রুমে গিয়ে তাকে চেয়ার থেকে আপনি নামাতে পারেন না। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক, সে আওয়ামীপন্থী হোক আর যেই হোক না কেন, তাকে টেনে হিসেবে আপনি বের করতে পারেন না, তাকে বাধ্য করতে পারেন না। তাকে ভালো না লাগলে আপনি তার প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করেন। আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আমাদের সুন্দর রাখতে হবে। আপনি যদি শিক্ষককে টেনে হিসেবে নামান, তাহলে তো এটি আসলে পরিস্থিতি খারাপ করবে। সুতরাং সেই জায়গা থেকে আমরা মনে করি যা কিছু করা হোক না কেন নিয়মতান্ত্রিকভাবে করতে হবে। ছাত্রদের এই মুহূর্তে এই কাজের মধ্যে জড়ানো যাবে না। এমনকি সচিবালয়ের সামনে থেকে আনসারদেরকে সরিয়ে দেওয়া হলো, ছাত্রদেরকে ব্যবহার করা হয়েছে। সেখানে আমরা গিয়েছিলাম, আমরা কেন গিয়েছিলাম? পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য, যাতে করে সংঘর্ষ না তৈরি করা হয়। আপনি নিশ্চয়ই দেখেছেন, সেখানে আমি গিয়েছিলাম, আমাদের নেতাকর্মীরা ছিল, যাতে করে আনসাররা সেখানে রক্তাক্ত না হয়, সেখানে যাতে ছাত্ররা রক্তাক্ত না হয়। আমরা কিন্তু মাঝখানে আমরা একটা অবস্থান নিয়েছি, আমরা বলেছি যে না, এখানে আনসার আমার ভাই, ছাত্ররা আমার ভাই, কোনোভাবেই সংঘর্ষ জড়ানো যাবে না। যমুনা টেলিভিশন আপনি দেখেছেন যে যমুনা টেলিভিশন আমাদের সেই কর্মকাণ্ড তুলে ধরেছে, কিভাবে আমরা আসলে ওই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। ঠিক একইভাবে ছাত্ররা যদি পড়াশোনা বাদ দিয়ে এখন সবসময় রাজপথে থাকে, ট্রাফিকের দায়িত্ব পালন করে, হাসপাতালের দায়িত্ব পালন করে, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করে, এই রাষ্ট্রে তো একটি বিশৃঙ্খলা তৈরি হবে। সুতরাং ছাত্রদের উচিত পড়াশোনায় ফিরে যাওয়া। এখন স্টেক হোল্ডার রয়েছে, পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, তারা এখন রাষ্ট্র পরিচালনা করবে। ছাত্ররা যদি মনে করে যে আমরা নেতৃত্ব দিয়েছি, আমরা ছিলাম, আমরা আন্দোলন করেছি, আমরা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, আমরাই দেশ চালাবো,
তাহলে অবস্থা কি হবে? 71-এর পরে যা হয়েছিল, ক্ষমতার দ্বন্দ্ব, ভাগাভাগি, নেতৃত্বের দ্বন্দ্ব, এখনো কিন্তু সেটি সৃষ্টি হবে, এবং বিপ্লবের পরে প্রতি বিপ্লব। সুতরাং এইগুলো বন্ধ করার জন্য এই মুহূর্তে ছাত্রদের পড়াশোনায় ফিরে যাওয়া উচিত। তাদের আর মাঠে থাকতে হবে না। হ্যাঁ, মাঠে থাকার জন্য মানসিক প্রস্তুতি রাখতে হবে, যাতে করে প্রতি বিপ্লব ঘটলে তাদের আবার তারা নেমে যেতে পারে। কিন্তু সবসময় মাঠে থাকা, তারা কিন্তু মাস্তানি করার জায়গা এটা না। আপনি হাসপাতালে যাবেন, একজন ডাক্তারকে ভালো লাগলো না, তার উপর হামলা করবেন, ফাজলামি নাকি এটা? গণ অধিকার পরিষদের আগামী নির্বাচনে অবস্থান কি হবে? মানে দলগত নাকি একক নাকি যৌথ, কোনভাবে আগাচ্ছে? দেখেন, গণ অধিকার পরিষদ এখানে এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, এমনকি বিএনপি পারে না, জামাতও পারবে না। কারণ যে 31 দফা, সেখানে স্পষ্টভাবে জাতীয় সরকারের কথা বলা আছে। আগামী 10 বছর, ন্যূনতম 10 বছর জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জাতীয় ঐক্য এবং সংহতি সৃষ্টি করার মাধ্যমে রাষ্ট্রকে পরিচালনা করতে হবে। এখন জামাত বিরোধী দল হবে, বিএনপি ক্ষমতায় যাবে, নিজেদের ভিতর কামড়াকামড়ি শুরু করলে আওয়ামী লীগ তো ফায়দা নিবে। সুতরাং জামাত, বিএনপি, গণ অধিকার পরিষদ। দর্শক, আপনারা বিএনপির একজন নেত্রীর মুখের কথা শুনতে পারলেন। তিনি ছাত্র সমাজ নিয়ে এবং ছাত্র সমাজ যে নতুন একটা দল করতে চাচ্ছে বা নতুন একটা দল যে বাংলাদেশের মধ্যে হতে যাচ্ছে, সেই বিষয়ে তিনি কিন্তু কড়া সমালোচনা করেছেন। এবার আমরা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের একটু কথা শুনবো। তার কথাগুলো কিন্তু আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। দল যদি করেন যে নিজেরা লুটে পাটে খাওয়ার জন্য, তাহলে মনে করবো যে ওইখানে বিএনপি তো ফেরেস্তার দল। যে বন্যার টাকা হারায় গেছে, বন্যার টাকা নাই, বন্যার সময় বন্যার টাকা কাজে লাগবে, বন্যার টাকা ব্যাংকে রাখার জায়গা না। তাদের এক একজনের চলাফেরা এগুলা কিন্তু প্রশ্নের সম্মুখীন হচ্ছে। নতুন দলের দরকার হবে কেন? আপনি পুরান দলটা তাহলে কিসের জন্য করবে? তাদের জন্য নতুন দল কেন বানাতে হবে? তার মানে কি একটা স্পেসিফিক দলই খালি দেশের মঙ্গল করবে আর সব দলগুলো কি দেশের অমঙ্গল করবে? নতুন দলকে তো দেখছি আপনি বিভিন্ন জেলায় জেলায় মারামারি হচ্ছে, বিভিন্ন জেলায় জেলায় 5 দিনে মারামারি হয়, এরকম বোধহয় খুব কম দেখা গেছে। তো আমি যদি আপনার কালকে আজকের বেশভূষার সঙ্গে আগামীকালকের বেশভূষার যদি আকাশ পাতাল ফারাক দেখি, তাহলে কিন্তু আমি মনে করতেই পারি যে না, আপনাকে দিয়ে হবে না। ওই দল আসলেই কি সবকিছু শুদ্ধ হয়ে যাবে? আগের দলগুলো সব অশুদ্ধ হয়ে যাবে? তাহলে যে নতুন যে দলটা বানাইলেন, আপনারা তো দাঁড়াইতেই পারতেছেন না ঠিক মতো। নতুন যে দলটা বানাইলেন, এদের রূপরেখা কি আমরা তো সেটাও জানি না। নতুন যে দলটা বানাইলেন, এদের কাজটা কি আমরা তো সেটাও জানি না। বললেন না যে শেখ হাসিনাকে দুষতাম, কিন্তু একই ঘটনা যদি আপনি কম করে আপনার মধ্যেও থাকে, তাহলে আপনি কেন আপনি দোষী না? তো এই মানুষগুলোকে দেখেন, ব্যক্তি চরিত্রগুলো যখন খোঁজ নেবেন তখন বোঝা যাবে যে তারা কেমন। দল যদি করেন যে নিজেরা লুটে পাটে খাওয়ার জন্য, তাহলে মনে করবো যে ওইখানে বিএনপি তো ফেরেস্তার দল। কারণ বিএনপি এত বড় দল, এত বড় একটা দল, তার লিড মানা, কমান্ডিং মানা একটা ব্যাপার। তারপর অনেকেই শুনে না, যখন বেশি মানুষ থাকে তখন কিছু এদিক ওদিক হবে, এটা স্বাভাবিক। কিন্তু দর্শক, আপনারা এতক্ষণ থেকে কয়েকটি রাজনৈতিক বক্তব্য শুনলেন। এই বক্তব্যগুলো শোনার পর আপনাদের কি মনে হচ্ছে? আসলে বর্তমান সময়ে ছাত্ররা যেই কাজগুলো করতেছে সেটি ঠিক, নাকি রাজনীতির নেতারা যেই কথাগুলো বলতেছে সেটি ঠিক? একজন রাজনীতিবিদ হিসেবে কথা বলবেন না, একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের নিজস্ব মতামত করবেন। কারণ আপনারা যদি রাজনৈতিক দিক থেকে দেখেন, তাহলে হয়তো আপনাদের রাজনৈতিক নেতাদের কথাগুলো ভালো মনে হবে। কিন্তু দর্শক, আপনারা হয়তো এটা সকলেই জানেন যে 24-এ যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনটায় সব থেকে বেশি যারা আহত হয়েছে, সব থেকে বেশি যারা এই কাজটার মধ্যে সক্রিয় ছিল, তারা হচ্ছে ছাত্র সমাজ। হ্যাঁ, অন্য রাজনৈতিক দল বা অন্য যারা ছিল তারা সকলেই ছিল, কিন্তু দর্শক, এর ভূমিকা, এর মূল প্রেক্ষাপটটা কি, এর মূল যারা, এর প্রধানে যারা ছিল তারা কারা, এই বিষয়টা হয়তো আপনারা সকলেই জানেন। দর্শক, আমরা যদি বাংলাদেশের পূর্বের একটু কাহিনী ঘাটি, তাহলে হয়তো আপনারা এই জিনিসটা ক্লিয়ার হতে পারবেন। আপনারা সকলেই জানেন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দর্শক, আপনারা হয়তো এটাও জানেন যে বঙ্গবন্ধু কখনো যুদ্ধ করেনি, কখনো কোনো রাইফেল নিয়ে তাকে দেখা যায়নি, শুধুমাত্র একটি স্পিচ দেওয়ার জন্যই তাকে বঙ্গবন্ধু খেতাবটা দেওয়া হয়েছিল। কিন্তু দর্শক, ছাত্ররা স্পিচ দিয়েছে, ছাত্ররা লড়াই করেছে, ছাত্ররা রক্ত ঝরিয়েছে, ছাত্ররা নিজেদের চিন্তা না করে দেশের চিন্তা করেছে। সেই ছাত্রদেরকে আজকে কোনো রকম ক্রেডিট দেওয়া হচ্ছে না। কিছুদিন আগে যেমন ভালোভাবে ক্রেডিট দেওয়া হয়েছিল, কিন্তু এখন আর কোনো ক্রেডিট দেওয়া যাচ্ছে না। কারণ ছাত্ররা দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেছে, ছাত্ররা সঠিককে সঠিক বলতেছে আর ভুলকে ভুল বলতেছে। এই বিষয়টি বর্তমান ছাত্রদের কাল হয়ে দাঁড়িয়েছে। দর্শক, আপনারা হয়তো একটি প্রবাদ বাক্য সকলেই জানেন, গরম ভাতে বিড়াল বেজার, উচিত কথায় বন্ধু বেজার। হ্যাঁ দর্শক, এই বিষয়টি হয়তো আপনারা আমার থেকে ভালো জানেন। কিন্তু দর্শক, বর্তমান বাংলাদেশে যে ছাত্র এবং রাজনৈতিক দলগুলো নিয়ে একটা অবস্থান তৈরি হয়েছে, এই অবস্থানটা নিয়ে আপনাদের মতামত কি? অবশ্যই একজন জনগণ হিসেবে আপনাদের মতামতটা করা দরকার। সো দর্শক, অবশ্যই আপনারা আপনাদের মতামতটা করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে, কারণ আপনার একটি মন্তব্য হতে পারে একটি সমাধানের পথ।
সো দর্শক, ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।